ডলার খরচের চাপ কমাতে চীনের কাছ থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলারের সমপরিমাণ ইউয়ান ঋণ চেয়েছিল বাংলাদেশ, কিন্তু চীনের ঋণের উদ্যোগটি আপাতত আলোর মুখ দেখেনি। বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভের ওপর চাপ কমাতে বিকল্প উপায় হিসেবে ডলারের খোঁজে আছে সরকার। বার্তাকক্ষ থেকে আজকের আলোচনা, রিজার্ভের ওপর চাপ কেন বাড়ছে, কি করা যেতে পারে, আর ভালো খবরই বা নেই কেন। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ। জাহাঙ্গীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই দর্শকদের জানিয়েছি যে আমাদের আজকের বিষয়টি যে রিজার্ভের ওপর চাপ কেন বাড়ছে, ভালো খবরই বা নেই কেন। চাপ কেন বাড়ছে বা কি করণীয়, এটার আগে আমি আপনার কাছে জানতে চাইবো যে চীনের কাছ থেকে যে ঋণ নেবার বিষয়টি আমরা শুরুতে বলেছিলাম, আমাদের ছাপা পত্রিকায় আজকে প্রথম পাতাতেও এই আপনার প্রতিবেদনটি এসছে। প্রথমত জানতে চাইবো যে সেই ঋণটি আমাদের কেন দরকার ছিল, এই ঋণটি পেলে আমাদের আসলে কি উপকার হতো, এবং একই সাথে জানতে চাইবো যে ঋণটা আমরা পেলাম না কেন। ধন্যবাদ নিকিতা। আমরা চীনের কাছে ৫০০ কোটি ডলারের সমপরিমাণ ইউয়ান চেয়েছিলাম। আমরা কিন্তু এই ঋণটা ডলারে চাইনি, আমরা চেয়েছিলাম ইউয়ানে। এর একটা অন্যতম কারণ হলো যে চীন আমাদের অন্যতম বড় ব্যবসায়ী, বাণিজ্য অংশীদার। আমরা চীন থেকে প্রচুর আমদানি করি এবং আমদানি বিলটা আমাদের পরিশোধ করতে হয়। এটা এতদিন আমরা ডলারে করে এসেছি। এখন আমরা চীন থেকে যে ৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ ইউয়ান চাচ্ছি, এটা আসলে এক ধরনের রিজার্ভকে একটু রিলিফ দেওয়া, যে আমি রিজার্ভ থেকে আমি ডলার খরচ করব না, আমরা চীন থেকে ইউয়ান আমদানি ঋণ নিব, ওই ইউয়ান দিয়ে আমরা চীনের আমদানি বিলটা পরিশোধ করব। এটা ছিল আমাদের উদ্দেশ্য, আমরা এই জন্য ঋণটা চেয়েছিলাম। কিন্তু চীন এটা আসলে আলোর মুখ দেখেনি। এই কারণে চীন আসলে আমাদেরকে এই ঋণটা দিতে চেয়েছিল বাণিজ্য সহায়তা হিসাবে, কিন্তু আমরা জানি যে বাণিজ্য সহায়তা হিসাবে ঋণ নিলে সেই ঋণের সুদের হার বেশি হয় এবং ঋণ পরিশোধের সময়সীমা কম থাকে। আবার সেই একই হলো যে আমাদের সুদের হার বেশি থাকলে অথবা ঋণ পরিশোধের সময়সীমা কম থাকলে আমাদের আলটিমেটলি আমাদের বিদেশি ঋণ পরিশোধের উপর আবার একটা চাপ সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি বাজেট সহায়তা হিসাবে চীনের ঋণটা পেতাম, তাহলে আমাদের সুদের হার কম থাকতো এবং ঋণ পরিশোধের সীমা ৩০-৩৫ বছর ৪০ বছর সময় থাকতো। সেক্ষেত্রে আমাদের যে ঋণ প্রতি বছর যে ঋণ পরিশোধ করি সেই কিস্তিটা ছোট থাকতো, অল্প থাকতো, তাতে আমাদের একটা ডলারও সেভ হতো। কিন্তু আমরা এই যে নেগোসিয়েশনের মাঝামাঝি একটা অবস্থান, এসব কারণে আসলে এবার প্রধানমন্ত্রী চীন সফরের সময় ঋণটা আলোর মুখ দেখেনি। তবে আমরা আশাবাদী যে এই ঋণটা হয়তো আমরা পাবো, কারণ শিগগিরই একটা চীনা দল বাংলাদেশ সফর করবেন। সেই সফরে হয়তো এই ঋণের দর কষাকষি নিয়ে আরো অনেক বেশি আলোচনা হবে, আরো বেশি বিস্তারিত আলাপ হবে নিশ্চয়ই। দেখা যাক, ভালো কোনো সংবাদ পাবো এমন আশা করছি। এরপরে আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই যে রিজার্ভের পরিস্থিতি, আসলে সার্বিক পরিস্থিতিটা কি? আমরা তো যেহেতু বিষয়গুলোও একটু জটিল, আমরা তো প্রতিনিয়ত খবর পাচ্ছি যে ঠিক আছে রিজার্ভের উপর চাপ বাড়ছে, আসলে আমরা কোন অবস্থাতে আছি বর্তমানে? হ্যাঁ, আমরা রিজার্ভ কেন রাখি, এটা যদি আমি উত্তরে আসি, যে আমাদের প্রচুর আমদানি করতে হয়, আমাদের শিল্প খাতের অনেক পণ্য আমদানি করতে হয়, নিত্য পণ্য আমদানি করতে হয়। আমরা আন্তর্জাতিক বাজার থেকে এই পণ্যগুলো ডলারে পরিশোধ করে এই পণ্যগুলো আনতে হয়। আমাদের রিজার্ভ যদি বেশি থাকে তাহলে আমাদের এই ডলারের সমস্যা হয় না। কিন্তু আমরা দেখেছি যে গত ১-১.৫ বছর ধরে একদিকে ডলারের দাম বাড়ছে, আরেকদিকে আমরা আমদানিও মোটামুটি বেড়েছিল। কোভিডের পরে যখন অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছিল তখন আমদানি বাড়ছিল, এর ফলে আবার ডলারের দাম বাড়ছিল, আবার আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দামও বেড়েছে। এসব কারণে আমাদের বেশি রিজার্ভ খরচ হচ্ছিল, বেশি আমদানি বিল পরিশোধ করতে হচ্ছিল। ফলে কি হলো, আমাদের রিজার্ভ থেকে অনেক বেশি ডলার চলে যাচ্ছিল। এটা একটা সহজ হিসাব যদি দেই, ২০২৩ সালের ৩০শে জুন আমাদের রিজার্ভের পরিমাণ ছিল ৩১ বিলিয়ন ডলার, অ্যাবাউট ৩১ বিলিয়ন ডলার, এবং এটা এই বছরের ৩০শে জুন এটা নেমে এসছে ২১ বিলিয়ন ডলারের মতো, যেটা অবশ্য IMF এর একটা হিসাব পদ্ধতির মাধ্যমে ঠিক করা হয়েছে। তার মানে আমাদের এক বছরে প্রায় আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ
$10 বিলিয়ন মতো কমে গেল। এটা যদি আরও অবশ্য গত কয়েক মাস ধরে রিজার্ভটা 20-21 বিলিয়ন ডলারের মধ্যে আছে, আর কমছে না। যদিও IMF এর সাথে আমাদের একটা বড় কর্মসূচি আছে, ঋণ কর্মসূচি আছে, ওখান থেকে আমরা ডলার পাচ্ছি কিছু, সেই কারণে হয়তো আপাতত পতনটা ঠেকানো গেছে। আবার ডলারের দাম দেখেন, সেই 86-87 টাকার ডলার এখন 117 টাকা অফিসিয়াল রেট, সেটাও আমাদের রিজার্ভের উপর এক ধরনের চাপ সৃষ্টি করছে। একদমই তাই জাহাঙ্গীর ভাই। কিন্তু এই যে মানে পরিস্থিতিটা আসলে আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, যেমন আপনি যেটা বলছিলেন যে মানে বিদেশি ঋণ সহায়তাই বলেন কিংবা রপ্তানি আয় বলেন কিংবা প্রবাসী আয় বলেন, এইসব থেকেই তো আসলে আমাদের ডলারের যোগানটা আমরা পাই। কিন্তু কোনো জায়গা থেকেই যদি খুব দ্রুত ভালো কোনো খবর না আসে, তাহলে আসলে বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে, বা একটু দ্রুত একটা সমাধানের জন্য, একটু সুস্থির অবস্থার জন্য কি করা যেতে পারে, একদমই আপনার বিশ্লেষণ জানতে চাই। আচ্ছা, রিজার্ভের যোগানটা আসে কিভাবে? 3 ভাবে আমরা মূলত জানি। সেটা হলো রেমিটেন্স, তারপর রপ্তানি আয় এবং বিদেশি সহায়তা। আপনারা তো খেয়াল করেছেন যে গত 1 বছর ধরে আমাদের রেমিটেন্স গত 2 মাসে হয়তো বেড়েছে, কিন্তু খুব বড় অগ্রগতি নেই। মানে বিজনেস অ্যাজ ইউজুয়াল, যেরকম আগে আসছিল ওই রকমই, হয়তো কখনো গ্রোথ হয়, কখনো হয় না। আবার রপ্তানি আয়ে কিন্তু বেড়েছে, তাও খুব উল্লেখযোগ্য হয় না। কিন্তু সম্প্রতি একটা হিসাবে কিন্তু রপ্তানি আয় আমাদের প্রায় 1 বছর 11 মাসেই প্রায় $14 বিলিয়ন কমে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রপ্তানি আয়ের হিসাব দেওয়ার ফলে। এটা আমাদের ইপিবির সঙ্গে অথবা এনবিআর এর যে হিসাব, ওইটা রপ্তানি আয় প্রায় 11 মাসে গত বিদায়ী অর্থ বছরে প্রায় $14 বিলিয়ন মতো কমে গেছে, মানে আর কি হিসাবটা। তার মানে কি, এই রপ্তানি কমে যাওয়ার হিসাবগুলো কিন্তু একসময় রিজার্ভ, জিডিপি, মাথাপিছু আয় প্রভাব ফেলবে। তার মানে হিসাবগুলো একটু ওলটপালট হবে। এখন তারপর হচ্ছে যে আমরা তাহলে আরেকটা অপশন থাকে, এইগুলা কিন্তু আমরা নিজেদের হাতে খুব একটা নেই। আরেকটা হয়েছে যে আমি এফোর্ট দিয়ে বিদেশি সহায়তা আনবো। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে দাতা সংস্থা অথবা আমাদের উন্নয়ন সহযোগীরা প্রায় প্রতি বছরে $7-8 বিলিয়ন দেয়, কিন্তু বাকি $2-3 বিলিয়ন কিন্তু আমাদেরকে বাজেট সহায়তার মাধ্যমে আনতে হয়। সে বাজেট সহায়তা এখন আমাদের বিশ্বব্যাংকের কাছ থেকে পাই, কিছু এডিবির কাছ থেকে পাই, কিন্তু এখন বাংলাদেশ বিকল্প একটা খুঁজছে, যে চীনের কাছে চাইলো, যেটা আসলে এক ধরনের বাজেট সহায়তার মতোই। তারপর ভারতের কাছ থেকে আরেকটা এলওসির আলোচনা চলছে, যেটা প্রাথমিক পর্যায়ে আছে। এই যে এইসব মানে আর কি উইন্ডোজগুলো যখন খোলা হবে, এইসব আরও বেশি বিদেশি ঋণ আসবে, সহজ শর্ত অথবা বাজেট সহায়তা আসবে, তখন দেখা যাবে যে রিজার্ভটা একটু সুসংহত হবে। এবং রিজার্ভ সুসংহত হলে আমাদেরই লাভ, আমরা আরও বেশি। নিশ্চয়ই জাহাঙ্গীর ভাই, আমরা একেবারে শেষে ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে মানে বাজেটে ঘাটতি মোকাবেলায় বিদেশি ঋণ নেওয়ার একটা যে সরকারের একটা পরিকল্পনা, সেটি কোন অবস্থায় আছে বা এই বিষয়টি নিয়ে কি ভাবছে সরকার? এবারে চলতি অর্থ বছরে বাজেটে বৈদেশিক ঋণ পাওয়ার জন্য সরকার একটা লক্ষ্য নির্ধারণ করেছে। সেটা হচ্ছে 1,27,200 কোটি টাকা। এটার মধ্যে কিন্তু প্রকল্প সহায়তা আছে, বাজেট সাপোর্টও আছে। আমি একটু আগেই বলেছি যে এটা বিলিয়ন ডলারে যদি আমি কনভার্ট করি, প্রায় $11 বিলিয়ন। এর মধ্যে প্রকল্প সহায়তা হিসাবে যেটা আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাই, এটা $8 বিলিয়ন 9 বিলিয়ন মতো পাই, আর বাকি $2-3 বিলিয়ন আমাকে বাজেট সহায়তার মধ্যে জোগাড় করতে হবে। সেই চেষ্টাটাই কিন্তু সরকার এখন করছে। এবং তবে বাজেট সহায়তার সুবিধা হলো যে এটা প্রকল্পের মতো কিস্তিতে আসে না। এটা আপনি যেদিন অ্যাপ্রুভ হবে বাজেট সহায়তা কোনো দেশ অথবা সংস্থা যদি দেয়, এর 15 দিনের মধ্যে পুরো টাকাটা চলে আসে, এবং এই টাকাটা কোথায় খরচ করবেন এটার কোনো খাত দেখাতে হবে না। সরকারকে বলতে হয় যে এই টাকাটা আমি আমার বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট ঠিক রাখার জন্য খরচ করব। একদমই তাই। দেখা যাক জাহাঙ্গীর ভাই, এই বিষয়গুলো নিয়ে সামনে আপনার আরও বিশ্লেষণ জানতে চাই, এবং বিশেষ করে যে রিজার্ভের চাপ, মানে আমরা আলাপ করতে চাই যে অবশেষে রিজার্ভের উপর চাপ কমেছে, সেরকম পরিস্থিতি আসে কিনা সেটিও আসলে এখন অপেক্ষা। আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ। আমরা আলাপ করলাম রিজার্ভের উপর চাপ বাড়ছে, ভালো খবর নেই কেন, এই নিয়ে কিন্তু আজকে আমাদের
ছাপা পত্রিকার প্রথম পাতায় একটি প্রতিবেদন এসেছে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারবেন এবং এই প্রতিবেদনটি আপনারা কিন্তু প্রথমআলো.com-এ গেলেও পড়ে নিতে পারবেন। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে, ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথমআলো.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।